আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 17.1-এর এই অঙ্কগুলো, নিজে করি 17.2-এর এই অঙ্কটি, নিজে করি 17.3-এর এই অঙ্কগুলো, নিজে করি 17.4-এর এই অঙ্কগুলো, নিজে করি 17.5-এর এই অঙ্কটি এবং নিজে করি 17.6-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো এবং সঠিক পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 17.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাচ্ছি। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্য মাপ লিখি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো আমি একটি চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। এইভাবে, আর ধরো এইভাবে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। চতুর্ভুজ মানে হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু চতুর্ভুজটি অঙ্কন করতে পারো। এখন আমি ধরো এর নাম দিয়ে দিতে পারি এ, বি, সি, ডি। প্রশ্ন বলেছে এই চতুর্ভুজটি কিন্তু মাপ নিতে হবে, আর মাপ নিয়ে লিখতে হবে বাহুগুলোর মাপ কী হবে। ধরো এই প্রথমে বিসি বাহুর মাপ কত হচ্ছে, এটা হচ্ছে 5 মানে 5.4 হচ্ছে। তো এখানে লিখে নিতে পারি 5.4 সেমি। এবার দেখো এটা আমি মাপবো, এটা দেখো হচ্ছে 4 সেমি। এখানে লিখে নেব 4 সেমি। এবার দেখো এবি বাহুর মাপটি আমি নিয়ে নেব। এবি বাহুর মাপটি পাচ্ছি 3.3 সেমি। তো লিখে নিতে পারি 3.3 সেমি। এবার এই ডিসি বাহুর মাপটি আমি নেব। তো দেখো ডিসি বাহুর মাপটি পাচ্ছি আমি 3.5 সেমি। লিখে নেব 3.5 সেমি। প্রশ্ন আবার বলেছে যে একটি ত্রিভুজ আঁকি। তো দেখো এবার একটি ত্রিভুজ অঙ্কন করছি। দেখো একটি আমি ত্রিভুজ অঙ্কন করছি। যে কোনো মাপের তোমরা প্রথমে বাহুগুলো অঙ্কন করবে, যে কোনো মাপের, পরে কিন্তু মাপ নিয়ে বসাবে। ধরো আমি এইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম আমি যে কোনো নিতে পারি। ধরে দিয়ে দিলাম পি, কিউ, আর। এখন আমি বাহুগুলো মাপ নিয়ে বসিয়ে নেব। এটা দেখো হচ্ছে ধরো 4 সেমি, এটা 4 সেমি। এবার দেখো এই পি আর বাহুটি মাপ নেব আমি। এটা পেয়ে যাচ্ছি 4.3 সেমি। লিখে নেব 4.3 সেমি। এবার পি কিউ বাহুর মাপটি নেব আমি। তো দেখো আমি এই পি কিউ বাহুর মাপ নিয়ে নিচ্ছি। এটা পেয়ে যাচ্ছি দেখো 2.8 সেমি। এটা আমি লিখে নেব 2.8 সেমি। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2.8 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরেখাংশ অঙ্কন করি ও নাম লিখি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি। ধরো এখানে করে নিচ্ছি আমি 2.8 সেমি। তো 0 থেকে ধরতে হবে, 2 এখানে পাচ্ছি, 8 পাবো। দেখো এই ছোটো ছোটো দাগগুলো এইখানে আছে 8। ঠিক আছে, এটা হচ্ছে 2.8 সেমি। এখন আমি প্রান্ত বিন্দু এইভাবে দিয়ে দিলাম।
এখন এখানে লিখে নেব, ধরো এ বি, আর এটা করে নেব 2.8 সেমি। এবার বলা হয়েছে 5.3 সেমি। তো দেখো আমি এই পাশে করে নিচ্ছি 5.3 সেমি, জিরোতে ধরতে হবে। 5 এখানে পাচ্ছি, আর ছোটো ছোটো দাগগুলো হচ্ছে দেখো 1 2 3। ভালো করে তোমরা করবে। এখানে একটা আমি প্রান্ত বিন্দু বসে নিচ্ছি, এখানে বসে নিচ্ছি। তো এটা ধরো আমি করে দিতে পারি পি কিউ। এখানে নাম দিয়ে দেবো এটা আমি 5.3 সেমি। এবার দেখো নিজে করি 17.2-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 17.2-এ বলা হয়েছে খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি। কাটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপি। কীভাবে দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো আমি একটি বিন্দু পি অঙ্কন করলাম, আর একটি বিন্দু ধরো আমি এখানে করে নিচ্ছি কিউ। একটি বিন্দু পি, একটি বিন্দু হচ্ছে কিউ। এই দুটি বিন্দু কিন্তু কাটা কম্পাস ও স্কেল দিয়ে বিন্দু দুটির মধ্যে দূরত্ব মাপতে বলা হয়েছে। তো দেখো আমি কাটা কম্পাস দিয়ে এটা আমি মাপটা নিয়ে নিচ্ছি। কাটা কম্পাসে এমনি কোনো প্রয়োজন পড়ে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো দেখো এইভাবে মাপ নিলাম। আবার দেখো স্কেল দিয়ে মাপ নিতে বলেছে, আমি স্কেল দিয়ে মাপ নিচ্ছি। তো দেখো এটা পেয়ে যাচ্ছি দেখো 7.2 সেমি। ঠিক আছে, তো এখন আমি লিখতে পারি যে পি ও কিউ দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 7.2 সেমি। বুঝা গেল? এরপরে দেখো নিজে করি 17.3-এর অঙ্কগুলো। তো দেখো নিজে করি 17.3-এর অঙ্কগুলোতে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। তো দেখো এটা কী করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তো দেখো 4.5 সেমি এটা আমি লিখে নিচ্ছি 1 নম্বর। তো এখান থেকে করতে হবে আমাকে 4, এখানে আছে 4.5 এখানে হবে এই স্কেল। তো এইভাবে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি, 4.5 হয়ে গেল। এখন আমি কাটা কম্পাস দিয়ে এটাকে দেখে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি দেখে নিলাম। এবার দেখো এর আমি নাম দিয়ে দেবো এ বি। এটার দৈর্ঘ্য কত হচ্ছে 4.5, এটা আমি লিখে নেব 4.5 সেমি। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি সরলরেখা থেকে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এক্স ওয়াই আলাদা করি। দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো একটি আমি প্রথমে যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করে নেব। যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করলাম, এর নাম ধরো আমি দিয়ে দেবো এক্স জেড। এখান থেকে আমাকে 6 সেমি এক্স ওয়াই আলাদা করতে বলা হয়েছে। তো দেখো আমি এখানে বসিয়ে এইভাবে একটা এখানে আমি বিন্দু দিয়ে দেবো। তো দেখো এটা 6 সেমি আলাদা হয়ে গেল। এখানে আমি লিখে নিতে পারি ওয়াই। তো লিখতে পারি এটা 6 সেমি। এবার দেখো নিজে করি 17.4-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 17.4-এ 1 নম্বরে বলা হয়েছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরেখাংশ আঁকি ও নাম দিই। খুবই সহজ, দেখো আমি করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আছে
6 সেমি। তো আমি 6 সেমি অঙ্কন করে নেব। এভাবে এখান থেকে আমি 6 সেমি অঙ্কন করে দিলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো। ঠিক আছে, এর নাম হচ্ছে এ বি। এখানে লিখে নেব 6 সেমি। এবার আমি অঙ্কন করব 5.7 সেমি সরলরেখাংশ। তো দেখো, এখান থেকে আমি করে নিচ্ছি 5.7 বলেছে। তো এই ছোটো ছোটো দাগগুলো তোমরা গুনবে, 7 এখানে পেয়ে যাচ্ছি। এখন এখানে আমি এইভাবে করে নেব, আর নাম দিয়ে দিতে পারি সি ডি। এটা হচ্ছে 5.7 সেমি। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যে দুটি সরলরেখাংশ এবি ও সিডি আঁকি। এবার স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। আবার অন্য একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের দৈর্ঘ্য সমান করে ইএফ সরলরেখাংশ আঁকি, যার দৈর্ঘ্য এবি ও সিডি দৈর্ঘ্যের অন্তরের সমান। তো দেখো এটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে 3.6 সেমির একটি আমি সরলরেখাংশ অঙ্কন করে নেব। 0 থেকে ধরতে হবে, 3 এখানে পাচ্ছি আর 0.6 এখানে পাচ্ছি। ঠিক আছে, এটা আমি নাম দিয়ে দেবো। এটা প্রশ্নে কিন্তু নাম দেওয়া আছে, তো নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ বি। তো দেখো এর মাপটা লিখে নেব, মানটা 3.6 সেমি। এবার দেখো 2.2 সেমি, ধরো এখানে আমি করে নিচ্ছি, এটা 2.2 এখানে হবে, করে দিলাম। এর নাম দিয়ে দেবো, প্রশ্নে দেওয়া আছে নামটা সি ডি। এর মানটা লিখে নেব, মানটা হচ্ছে 2.2 সেমি। এবার প্রশ্ন বলেছে এবার স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে, ঠিক আছে, কাঁটা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে, মানে এটার দৈর্ঘ্য সমান করে এক্স জেড সরলরেখাংশ আঁকি। তো দেখো কীভাবে করতে হবে, এই দুটো দৈর্ঘ্য সমান করে করতে বলা হয়েছে। তো এই দুটো দৈর্ঘ্যের মাপ কি দেখো, 3.6 আর 2.2। তো এখন দেখো এটা হচ্ছে যোগ করলে 8, আর এখানে হচ্ছে 5, 5.8 সেমি পেয়ে যাব। তো এই দুটোর দৈর্ঘ্য সমান করে আমি করে নিয়েছি। দেখো এটা পেয়ে আছি 5.8। তো দেখো 5 এখানে পাচ্ছি, আর এই ছোটো ছোটো দাগগুলো গুণ নিতে পারে 8 এখানে পেয়ে যাচ্ছি। এর নাম দিয়ে দেবো আমি এক্স জেড। এটা হচ্ছে 5.8 সেমি। এবার প্রশ্ন আরও বলেছে আবার অন্য একটি সরলরেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান করে এবি সিডি দৈর্ঘ্যের সরলরেখাংশ সমান করে ইএফ সরলরেখাংশ আঁকি, যার দৈর্ঘ্য এবি ও সিডির দৈর্ঘ্যের অন্তরের সমান। অন্তর মানে বিয়োগফল। তো দেখো এটা বিয়োগ করে নিচ্ছি, 3.6 থেকে 2.2 বাদ দেব, দাঁড়াচ্ছে এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, দশমিক এখানে 1, মানে আমাকে একটি সরলরেখার উপরে 1.4 সেমি কিন্তু একটি সরলরেখাংশ ইএফ অঙ্কন করতে হবে। এটা দেখো একটা সরলরেখার উপরেই হতো, তো এটা একটা আমি বড় করে নিচ্ছি। ঠিক আছে, দেখো তো প্রশ্ন অনুযায়ী কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এটা আমি বড় করে নিচ্ছি। এভাবে আমি বড় করে দিলাম।
এখানে আমি জেড করে দিচ্ছি, এক্স জেড। ঠিক আছে, এখানে ধরো আমি যে কোনো একটা নাম দিতে পারি ওয়াই। এবার এটা আমি করে দেখাচ্ছি 1.4, মানে যে কোনো একটি সরলরেখার উপরে, ধরো যে কোনো একটি সরলরেখার উপরে, এটা একটা সরলরেখা, এর উপরে কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে ইএফ, এ বি আর সিডির অন্তরের সমান করে, অন্তর মানে বিয়োগফল। এখানে করতে হবে কত পাচ্ছি 1.4, এখানে আমি ধরো 1.4 বসে নিচ্ছি। দেখো এক এখানে পাচ্ছি, আর ছোটো ছোটো দাগগুলো গুণ হতে পারে, এখানে 4 পেয়ে যাচ্ছি। এখানে আমি করে দিচ্ছি এটা। ঠিক আছে, এইভাবে। তো এটা আমি লিখে নিচ্ছি ই, এটা এফ, এটা হচ্ছে তোমার 1.4 সেমি। বুঝতে পারলে? 1.4 সেমি। এখানে ধরো যে কোনো তোমরা একটা লিখে নিতে পারো, ধরো জি লিখে দিলাম। বুঝতে পারলে? এবার দেখো নিজে করি 17.5-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 17.5-এ 1 নম্বরে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক বিশিষ্ট, ও 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। দুটো বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নেব। দেখো আমি 3 এখানে পাচ্ছি আর 2 এখানে পাচ্ছি। এটা ধরো আমি করে নিচ্ছি, এটা হচ্ছে 3.2 সেমি। এখন আমি এর নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। এটা ও বিন্দুতে ধরো মিলিত হবে। ঠিক আছে, আর এখানে ধরো আমি পি করে নিতে পারি। এবার এটাকে আমি পেন্সিল কম্পাস দিয়ে ঘুরিয়ে একটি আমি বৃত্ত অঙ্কন করে নেব। দেখো এইভাবে একটা আমি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। বৃত্তটা অঙ্কন করে নিলাম। এবার বলা হয়েছে 2.9 সেমি। এখন ধরো আমি এখানে 2.9 সেমি, দেখো এখান থেকে 2 এখানে পাচ্ছি, 9 এখানে পাবো, ছোটো ছোটো দাগগুলো গুনবে তোমরা। এর নাম দিতে পারি, এটা ধরো ও, আর এখানে ধরো আমি দিয়েছি এম। এবার দেখো পেন্সিল কম্পাস দিয়ে আমি বৃত্ত অঙ্কন করে নেব। এর মাপ নিব, মাপ নিলাম, মাপ নেওয়ার পরে এটা আমি ঘুরিয়ে দেবো। দেখো এভাবে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলাম। এখন ধরো আমি এর মাপটা লিখে নিতে পারি 2.9 সেমি। বুঝতে পারলে? এবার দেখো নিজে করি 17.6-এর অঙ্কগুলো। তো দেখো নিজে করি 17.6-এ প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলির মাপ নিয়ে কোণের মান লিখি। মান মানে মাপ। ও কোণগুলি কোনটি সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ লিখি। মানের ঊর্ধ্বক্রমে কোণগুলি সাজাই। তো দেখো তোমাদের প্রথমে জানতে হবে যে সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সরলকোণ কাকে বলে, প্রবৃদ্ধ কোণ কাকে বলে। তোমরা খাতায় নোট করে নেবে, আমি বলছি শোনো। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। সমকোণ 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ। সরলকোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সরলকোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দেখো এবার আমি এইগুলোকে মেপে তার
মানগুলো লিখে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো, প্রথমে আমি এই চিত্রটি, 1 নম্বর চিত্রটি, কোণের মানটা বের করব, কত হবে। তো দেখো, তোমরা ভালোভাবে কোণটা মিলাবে এবং এই সরলরেখার উপর এই সরলটা ভালো করে বসাবে। তো দেখো এখানে কত পাচ্ছি, আমরা ভিতরে স্কেল ব্যবহার করব 10, 20, 30। 30-এর পরে দেখো ছোটো ছোটো দাগগুলো পাচ্ছি, 1, 2, 3 পাচ্ছি, ধরো মানে 33 পাচ্ছি। ঠিক আছে, 33 ডিগ্রি। তো এখানে আমি লিখে নিতে পারি, ধরো এখানে এখন বসিয়ে দিচ্ছি, পরে কিন্তু আমি খাতায় এটা টুকে নেব, 33 ডিগ্রি। এবার দেখো, তো 2 নম্বর দেখো, এটা দেখতে পাচ্ছি, এটা সরলকোণ মানে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দেখবো, এটা এই কোণের মানটা কি পাচ্ছি। এখানে দেখো সরাসরি পেয়ে যাচ্ছি, এটা আমরা ভিতরে স্কেল ব্যবহার করলে 120 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখানে আমি লিখে নেব 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার দেখো 4 নম্বর চিত্র, তোমরা মন দিয়ে বুঝবে এটা, তবেই বুঝতে পারবে। প্রথমে আমরা এইভাবে এটাকে ব্যবহার করব। দেখো, যদি এটাকে আমি এইভাবে ব্যবহার করি, তো এটা পাচ্ছি, দেখো এটা তো পাবো 180। ঠিক আছে, তো এখন ধরো আমি এটাকে এইভাবে দাগটাকে বাড়িয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটা 180 পাবো, ধরো এটা আমি বাড়িয়ে দিলাম। এবার আমি এখান থেকে এটা মাপটা নেব। দেখো, এবার দেখো এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে, এটা হচ্ছে দেখো 150-এর কাছে। ঠিক আছে, 180 আর 150 কত হচ্ছে, 180 আর 150 হয়ে যাচ্ছে 330। এটা আমি লিখে নেব যে 330 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার প্রবৃদ্ধ কোণ। এবার এটা দেখো, এটা তোমরা কিন্তু এইভাবে মাপ নেবে না, এটা কিন্তু বাইরে ছিল। দেখো এই কোণটা কথা বলা হয়েছিল, মানে পুরোটা। এখানে দেখো এই ভিতরের শুধু কোণের মানে কথা বলা হচ্ছে, তখন আমাকে এই ভিতরে কোণের মানটা বের করতে হবে। তো দেখো আমি এইভাবে স্কেলটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো আমি মাপটা বের করবো কত হচ্ছে। দেখো এটা পেয়ে যাচ্ছি আমি 120 ডিগ্রি, বুঝতে পারলে। তখন আমি লিখে নেব এটা 120 ডিগ্রি। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরটা দেখো, দেখতেই পাচ্ছি এটা সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে আমি লিখে নেব 90 ডিগ্রি। এটা দেখো, এখানে আমরা যে এই সরল রেখার আমি এই ডান দিকে কিন্তু থেকে আমি এই চাঁদা বসিয়ে মানটা বের করব, তাই আমাকে বাইরে স্কেল ব্যবহার করতে হবে। যখন আমরা সরলরেখার বাম দিকে বসিয়ে চাঁদা বসিয়ে মানটা বের করবো, তখন কিন্তু আমরা ভিতরে স্কেল ব্যবহার করব, 10, 20 এদিক থেকে ব্যবহার করব। আর এইদিকে বসাতে গেলে আমরা বাইরে স্কেল মানে এদিক থেকে আমাদের গুণে দেখতে হবে। দেখো এটা ভালো করে মিলিয়ে দিচ্ছি, এটা মিলিয়ে দিলে পাচ্ছি, দেখো এদিকে বসেছি ডান দিকে, তো আমরা এদিক থেকে মানটা বের করব। এটা পাচ্ছি 30 ডিগ্রি। এখানে আমি লিখে নেব এটা 30 ডিগ্রি, লিখে নিচ্ছি 30 ডিগ্রি। এবার দেখো 8 নম্বর। তো 8 নম্বরে দেখো আমাকে বাম দিকে এই চাঁদা বসাতে হচ্ছে। তো চাঁদা বসিয়ে আমি বিন্দু মিলিয়ে ভালো করে, এটা দেখো এদের বাম দিকে বসেছি, সেজন্য আমরা এদিক থেকে ডান দিক থেকে স্কেলটা ব্যবহার করব। 150 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখানে আমি লিখে নেব 150 ডিগ্রি। এবার দেখো এটা আমি খাতায় কিন্তু তুলে নিয়ে মানগুলো বসিয়ে নিচ্ছি, আর কোনটা কোন কোন হবে সেটাও লিখে নিচ্ছি। দেখো, তো দেখো 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর চিত্রটিতে কোন পাচ্ছি, দেখো সি কোণ পাচ্ছি, মানে যেখানে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সি কোণ, মানে বি সি এ করতে পারো বা এ সি বি করতে পারো তোমরা। ধরো আমি করে নিচ্ছি এ সি বি, কোণ এ সি বি সমান, এটা পাচ্ছি কত পেয়েছিলাম, 33 ডিগ্রি। তো এটা কোন কোণ হবে, এটা পাশে আমি লিখে নিতে পারি, এটা 90 চেয়ে কম, তাই এটা হবে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। এবার দেখো 2 নম্বর,
2 নম্বরে দেখো কোণটি পাচ্ছি ডি কোণ, তো এটা করতে পারি সি ডি ই করতে পারি, তো করে নেব কোণ সি ডি ই সমান দেখো এটা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। এটা সরল কোণ, তো লিখে নিতে পারি সরল কোণ। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে দেখো পাচ্ছি এল কোণ পাচ্ছি, এটা করে নেব কোণ জে এল কে, এটা সমান পাচ্ছি 120 ডিগ্রি। তো এটা দেখো 180 চেয়ে কম আর 90 চেয়ে বেশি, তাই এটা হয়ে যাবে তোমার স্থূল কোণ। লিখে নেব স্থূল কোণ। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বরে দেখো কিউ কোণ পাচ্ছি, তো এটা করতে পারি যে কোণ পি কিউ আর, তো দেখো কোণ পি কিউ আর সমান পাচ্ছি 330 ডিগ্রি। এটা দেখো 180 ডিগ্রি চেয়ে বেশি আছে আর 360 ডিগ্রি চেয়ে কম আছে, তো এটা হয়ে যাবে তোমার প্রবৃত্ত কোণ। লিখে নেব প্রবৃত্ত কোণ। এবার দেখো 5 নম্বর, 5 নম্বরে পাচ্ছি যে কোণ, তো করতে পারি আই জে এইচ, বা তোমরা করতে পারতে এইচ জে আই করতে পারো। এবার দেখো এর মানটা বসে নিচ্ছি, এটা পাচ্ছি 120 ডিগ্রি। এটা দেখো 120 মানে স্থূল কোণ হবে, তো এখানে লিখে নেব আমি যে স্থূল কোণ। এবার দেখো 6 নম্বর, 6 নম্বরে দেখো পাচ্ছি ই কোণ, তোমরা কিন্তু চিত্রটি ফলো করবে। তো এটা পাচ্ছি ই কোণ মানে করতে পারি এটা জি ই এফ করতে পারি বা এফ ই জি করতে পারি। ধরো আমি করে নিচ্ছি জি ই এফ, সময়টা পাচ্ছি 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, সমকোণ। এরপরে দেখো 7 নম্বর, 7 নম্বরে দেখো পাচ্ছি জেড কোণ, তো দেখো এখানে লিখে নিতে পারি কোণ যে ওয়াই এক্স জেড সমান পাচ্ছি 30 ডিগ্রি। এটা 90 ডিগ্রি চেয়ে কম, তাই এটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। এবার দেখো 8 নম্বরে পাচ্ছি ওয়াই কোণ, করতে পারি এক্স ওয়াই জেড, যেই কোণটি পাবে তোমরা সেই কোণটি মাঝে লিখবে। সমান দেখো এটা পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। এটা পাচ্ছি 90 ডিগ্রি চেয়ে বেশি, 180 ডিগ্রি চেয়ে কম, তাই এটা হয়ে যাবে স্থূল কোণ। লিখে নেব স্থূল কোণ। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।